আর সব পাতা ঝরে গেছে শীতে। দেখো, এই একটাই পাতা রয়েছে। ওই একটা পাতায় কিন্তু হচ্ছে হোপ। গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে, ইনফ্যাক্ট এক সপ্তাহ বাদে দেখো রোদ উঠেছে। দাঁড়ো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর রোদ ঝলমলে দিন। প্রায় এক সপ্তাহ বাদে আমরা এরকম একটা সানি ডে পেলাম। আমাদের এই ব্যাকইয়ার্ডটাতে আবার প্রচুর দেখো এরকম ঘাস পাতা গাছপালা গজিয়ে গেছে, এটাকে ক্লিন করতে হবে। আর এইবারে মনে হচ্ছে আমাদেরকেই ক্লিন করতে হবে, কারণ আজকে থেকে আমাদের এখানে অফিসিয়ালি আবার 6 উইকের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে। আজকের দিনটা লাস্ট, আজকে আমরা আর কি বেরোতে পারবো, নর্মাল যা যা জিনিসপত্র কালেক্ট করার আছে বা দরকারি কাজ আছে সারতে পারবে, এবং কালকে থেকে পুরো কমপ্লিট লকডাউন। তো সেই কারণে এখন আমি চট করে লাঞ্চ বানাবো এবং তারপরে আমরা লাইব্রেরিতে যাব কিছু বই কালেক্ট করতে। কারণ আমরা তো জানতাম যে স্কুল হলিডের পরে মিঠি স্কুলে যাবে, তো সেইভাবে অত বই টই কিছু তুলে রাখা হয়নি। 6 উইক এখন লকডাউন চলবে। মসজিদে স্কুল শুনেছি 2 সপ্তাহের ছুটি ছিল, আরও 1 সপ্তাহ এক্সটেন্ড করেছে। তারপরে কি হবে জানি না। এখন লকডাউন বলছে, আমার মনে হয় না যে স্কুল খুলবে, আবার হোম স্কুলিংই হবে। এই আবার ব্যাক টু দ্যাট ওল্ড রুটিন, ভার্চুয়াল প্লে ডেট এবং ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকা, একজন একজন করে হাঁটতে বেরিয়ে যাওয়া। কারণ কিছুটা সময় যদি ফ্রেশ এয়ার না পাওয়া যায় মুশকিল। যদিও জানি না এইবারে সেটাও কতটা সম্ভব হবে, ব্যাপারটা আরও ডিফিকাল্ট হবে কি হবে না। তো জানি না, মানে যেরকম যেরকম পরিস্থিতি হবে, যেরকম যেরকম গভর্নমেন্ট থেকে বলবে, আমরা সেই অনুযায়ী কী বলবো স্টেপস নেব বা নিজেদেরকে প্রিপেয়ার করব। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে সবার আগে লাঞ্চটা বানাবো। আর আজকে হচ্ছে আমাদের এশিয়ান ফ্লেভার লাঞ্চ। তো চলো শুরু করি। আর যেই রোদ উঠেছে সকাল সকাল অলরেডি 2টো লট কাঁচা হয়ে গেছে, এখন থার্ড লট কাঁচা হবে। থার্ড লট হচ্ছে উল। চিকেন মিটবলগুলো আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, তোমরা দেখে নাও আমি কী করে বানিয়েছিলাম। একটা রসুন, সামান্য একটু লাল পেঁয়াজ আর আদা দিয়ে দিয়েছি। এটা একটা চিকেনের একটা ব্রেস্ট ফিলেট, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো আর লবণ। আমি চিকেন সাধারণত যখন ম্যারিনেট করে ফ্রিজ করি নুন দিই না, কারণ তাহলে অনেক দিন থাকে। বাট এটা যেহেতু আমি এই সপ্তাহেই কনজিউম করে নেব, তো সেই কারণে আমি নুনটা দিয়ে রাখলাম। তার মানে এই সপ্তাহে আমাদের উইকডেজ এবং উইকেন্ড দুদিন চিকেন হবে। ব্যাস। তোমরা চাইলে এর মধ্যে ডিম দিতে পারো, বাট আমি ফ্রিজ করবো বলে ডিম দেবো না। আমি জাস্ট এগুলোকে মেশিনে ছোটো ছোটো কোফতা শেপ করে এই থালাটার মধ্যে রাখবো, রেখে এটাকে ফ্রিজ করতে দিয়ে দেবো। হাতে একটু জলটা দিয়ে দিচ্ছি, তাহলে শেপ দিতে সুবিধা হবে। থালাটা শুধু আমি ফ্রিজারে রেখে দেবো। তোমরা চাইলে জিপ পাউচে করে বা প্লাস্টিকের টিফিন কৌটো বা স্টিলের টিফিন কৌটো, যাতে ইচ্ছে হোক তোমরা রাখতে পারো। বাট আমার তো এটা 3-4 দিনেরই ব্যাপার, তো আমি এই থালাটা শুদ্ধই ফ্রিজারে রেখে দেবো বা ফ্রিজ করে দেবো। এগুলো হয়ে গেছে, চলো ফ্রিজ করে দিই। তো এগুলো প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজার থেকে বার করে এখানে রেখেছি। বাকি প্রিপারেশন নিতে আমার আরও মিনিট 15-20 লাগবে। তো ওভারঅল 1 ঘন্টা আর কি এটা রুম টেম্পারেচারে থাকছে। আমার সবকটা ব্রাসেলস লাগবে না, আমি কয়েকটা ব্রাসেলস নিয়ে নিচ্ছি। আমি ভাতের জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি, প্যানটাকে গরম হতে দিয়ে দিই।
ব্রাশেলসগুলো আমার ধোয়া ছিল, তাও আমি আরেকবার রান্না করার আগে ধুয়ে নিই। এগুলো একটু বড়ই আছে, তাই আমি হাফ হাফ করে দিচ্ছি, মানে একটা ব্রাশেলসের 4 টুকরো, যাতে তোমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি ব্রাশেলসগুলোকে রোস্ট করার পরে একটা এশিয়ান ফ্লেভার সস দিয়ে গ্লেজ করব, কারণ যেহেতু যেটা চিকেন মিটবল যেটা করছি সেটা এশিয়ান ফ্লেভারে, তো তার প্রিপারেশনটা আগে নিয়ে নিই। চলো, একটা পেঁয়াজ লাগবে, লাগবে হচ্ছে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর লাগবে রসুন। এশিয়ান কুকিংয়ে সাধারণত পাম্প সুগার ইউজ করে, বাট আমি ইউজ করছি আখের গুড়। রসুন আমি একটাই দিচ্ছি, কারণ খুব বেশি ব্রাশেলস করছি না এখন। আর এই ধনে পাতাগুলো না খুব একটা ভালো না। আগের দিন কি হয়েছিল, আমি যে ধনে পাতাগুলোকে ব্লাঞ্চ করে রেখে দিয়েছিলাম যে মিন্ট আর মানে পুদিনা আর ধনে পাতার চাটনি করবো বলে, পুদিনাটা ভালো ছিল, ধনে পাতাগুলো দেখি পরের দিন কালো হয়ে গেছে। বেশি করে ধনে পাতাগুলোকে দিচ্ছি যাতে ইউজ করে ফেলতে পারি, তবে মানে এমনভাবে দিও না যাতে আর কি ধনে পাতার গন্ধটা ওভার পাওয়ারিং হয়ে যায়। তো চলো আমি এগুলোকে ধুয়ে আনি, এটা একটু বালি বালিও রয়েছে। ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, সাংঘাতিক বালি ছিল। পাতাগুলোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর এই যে সামান্য একটু একটু ডাঁটা রয়েছে, এই ডাঁটাগুলোকে আমি এই মোটার পেস্টেলের মধ্যে দিয়ে দেব। রসুনটাও দিয়ে দিচ্ছি। আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পুরোটা কুচি দিচ্ছি না, কিছুটা কুচি আমি এই বাটিটার মধ্যে রাখছি, আর কিছুটা ছোট্ট কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিচ্ছি। তোমরা ডেফিনেটলি আরো ঝাল করতে পারো, কিন্তু যেহেতু মিঠি খাবে আমি অল্পই ঝাল করছি। এর মধ্যে সামান্য একটু গুড় দিচ্ছি। সমস্ত কিছুকে থেতো করে বা পেস্ট করে নিতে হবে। এটা হয়ে গেছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, এই তিনটাকে যখন একসাথে থেতো করা হচ্ছিল, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এই হচ্ছে জিনিসটা। কিচ্ছু ফেলবো না, সুতরাং এটা এখন থাক। এর মধ্যে একটু জল দিয়ে তারপরে বাটিতে মেশাবো। এবার আমি এর মধ্যে একটু লাইট সয়া সস মেশাচ্ছি, অয়েস্টার সস, তোমরা চাইলে ফিশ সসও মেশাতে পারো। এদিক ওদিক পড়ছে, যাই হোক আমি আন্দাজে বলছি, চোখের আন্দাজে হাফ টিস্পুন মতো আমি দিলাম। আর আমি দিচ্ছি রাইস ওয়াইন ভিনেগার। ডেফিনেটলি প্লেন ভিনেগার থাকলে প্লেন ভিনেগারও দেওয়া যেতে পারে। আর এর মধ্যে যেটুকু রসুন লেগেছিল বা বাকি যা যা জিনিস সেগুলোকে নিয়ে নিলাম। সামান্য নুন দিলাম, আর এই আমাদের সস রেডি। ও না, আরো একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, এক সেকেন্ড, সেটা হচ্ছে রেড অনিয়ন। এদিকে প্যানটা গরম হয়ে রয়েছে, আমি এর মধ্যে আগে তেল দিয়ে দিচ্ছি।
এই সসের মধ্যে দিয়ে দিলাম। তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ব্রাসেলস গুলোকে দিয়ে দেবো। ব্রাসেলসগুলো ভাজা হতে হতে আমি চিকেন মিটবলের জন্য যে সসটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। এটা সিম্পল টেরিয়াকি সস করব, তো যেটা লাগবে আবার সেটা হচ্ছে আমার এই হামাল দিস্তা, যার মধ্যে আমি একটা রসুন আর একটা আদা, যতটা পরিমাণে রসুন ততটা পরিমাণে আদা নিয়েছি, সেটাকে একটু থেতো করে নেব। এই হচ্ছে আমার আদা রসুনের পেস্ট বা বাটা যাই বলো। সরিয়ে দিই রাইস ওয়াইন ভিনেগার অথবা প্লেন ভিনেগার, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সত্যি কথা বলতে এটা এক্স্যাক্ট টেরিয়াকি না বলে আমার বলা উচিত যে টেরিয়াকি সস ইন্সপায়ার্ড কোনো একটা সস। মোস্ট অফ দ্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো টেরিয়াকিতে দেওয়া হয় টেরিয়াকি সসে সেগুলোই দিচ্ছি, কিন্তু কিছু কিছু একটু এদিক ওদিক হচ্ছে। যা যা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, লাইট সয়া সস আর ভিনেগার। এর সাথে দেব ব্রাউন সুগার, না থাকলে তোমরা এমনি সুগার দিতে পারো, বাট ব্রাউন সুগারটা বেশি ভালো লাগে, অথবা গুঁড়ো দিতে পারো, আখের গুঁড়ো। সামান্য একটু মধু, কর্নফ্লাওয়ার, প্রায় হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিলাম। এর মধ্যে সামান্য একটু জল নিয়ে আসছি, প্রায় হাফ কাপ মতো সসটা হয়েছে। বাস আমার চিকেনের সস রেডি। তোমরা চাইলে রোস্টেড তেল দিতে পারো, কিন্তু আমি ভাবছি রোস্টেড তেলটা না ব্রাসেলসে দেবো। সামান্য একটু নুন, আমি নুনটা চেখেই দেবো, এখন অল্পই দিয়ে রাখলাম। ব্রাসেলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আমি এই সময় একটু তেল ছড়িয়ে দিচ্ছি, খুব সামান্য দেবো। আমি কিন্তু এখনো নুন দিইনি, তেলটা রোস্ট হয়ে যাক তারপরে আমি নুন দেবো, বেশিক্ষণ লাগবে না। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, কারণ আমাদের সসেও নুন রয়েছে, হচ্ছে একটু বড়, সেটার মাঝখানে এরকম পোক দিয়ে ইজিলি পোকটা ঢুকে যাচ্ছে এবং বেরিয়ে আসছে, তার মানে এটা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ব্রাসেলসটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে সসটা মেশাতে পারো, যেরকমভাবে লোকে স্যালাডে মেশায়, কিন্তু আমি স্যালাডটাকে দিয়ে একটু হালকা করে রান্নাটা করবো। সাথে সাথে ভীষণ সুন্দর একটা গন্ধ এলো, আর এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি জাস্ট মানে পুরো দমকা আছে 1 মিনিটও না, মেবি 30 সেকেন্ড, জাস্ট ব্রাসেলসগুলো আর কি সসটাকে কি বলবো অ্যাবজর্ব করে নেবে, এবং সাথে সাথে আমি নামিয়ে দেবো। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার কাস্ট আয়রন স্কিলেটটাকে আমি সাথে সাথে গরম জল দিয়ে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি চিকেনটা বানানোর জন্য, আর ততক্ষণে আমি স্প্রিং অনিয়নের একটা স্টক সেটাকে কেটে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আবার আমি চোখের আন্দাজেই দিচ্ছি। তেলটা গরম হোক। আমার চিকেন মিটবলগুলো একদম থ হয়ে গেছে। অনেকে এর মধ্যে তোমার ব্রেড ক্রাম দেয়, ডিম দেয়, কিন্তু somehow আমার কখনো প্রয়োজন পড়েনি, তোমরা চাইলে দিতে পারো।
আমি স্প্রিং অনিয়নগুলোকে আগে দিয়ে দিলাম। এবার আমি এই সসটাকে মিল প্রেপ বা প্রেপ ওয়ার্ক করা থাকলে ইন্ডিয়ান, এশিয়ান, ইটালিয়ান, আমার মনে হয় যে কোনো কুইজিনে রান্না করা ইজি বা চটজলদি হয়ে যায়। এটা ফুটে সসটা গাঢ় হয়ে গেলে আমার রান্না শেষ। চলো দেখি কি অবস্থা। আমি একটা চামচ দিয়ে তোমাদেরকে সসের থিকনেসটা দেখাচ্ছি। খুব বেশি থিক নয়, মানে অনেকটা কর্নফ্লাওয়ার ব্যাপারটা নেই, আবার একদম মানে জোরে জোরে ব্যাপারটাও নেই। এবার আসছে another important part আমাদের খাওয়া দাওয়ার সাথে জড়িত বা কিচেনের সাথে জড়িত, সেটা হচ্ছে ক্লিনিং পার্ট। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে ক্লিনিং পর্ব। আরেকটা কথা বলি, এই এশিয়ান সস দিয়ে যে ব্রাসেলসটা করলাম ভীষণ ভালো খেতে লেগেছিল। যদি কারো কাছে ব্রাসেলস না থাকে এই মুহূর্তে, আর যদি মনে হয় যে না এই সসের রেসিপিটা ট্রাই করব, তোমরা স্নো পিস অথবা বিনস, আমাদের যে বিনসগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো। সত্যি কথা বলতে এই সসটা হচ্ছে আ মাস্ট ট্রাই রেসিপি। এবার আমরা কথা বলবো যে আমি কিভাবে কাস্ট আয়রনের বাসনের যত্ন নিই বা কিভাবে সাধারণত নেওয়া উচিত। এখন রান্না হয়ে গেছে এবং এই পাত্রটা প্রচণ্ড গরম, এই সময় এটাকে আমি এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা দেখো, এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি, আমার কোনো কাপড় টাপড় লাগছে না। আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করছি, চাইলে ঠান্ডা জল দিয়েও পরিষ্কার করতে পারো। স্পঞ্জ নিয়ে নিলাম। স্পঞ্জ দিয়ে ঘষার ফলে যদি প্যানের মধ্যে কিছু লেগে থাকে খাবার, সেটা উঠে গেল। এবার আমি এর মধ্যে একটু লাইট সোপ কয়েকটাই ড্রপ দিলাম, তোমরা দেখতে পেলে। একটু উষ্ণ গরম জল, ব্যাস এবার এটাকে ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এই আমার কাস্ট আয়রনের স্কিলেট পরিষ্কার। এতটুকু পর্যন্ত তো আমরা সবাই জানি ঠিকই আছে। এখান থেকে শুরু হয় একটু এক্সট্রা কেয়ার নেওয়া। যদি সেটা না হয় তাহলেই কাস্ট আয়রনের বাসন নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে এই ভিজে অবস্থায় যদি রেখে চলে যাও তাহলে তোমার বাসনে জং ধরবে এবং বাসন নষ্ট হতে শুরু করবে। ধোয়ার সাথে সাথে যে কোনো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে যাতে একটু জল না থাকে। এবার যেহেতু এটা আমার রোজের রান্নার বাসন, সেক্ষেত্রে আমি যেটা করি যে মানে আমি যেমন এখন মুছে নিয়েছি, আমার আর এটাকে কিছু করার দরকার নেই, আমি রেখে দেবো। কারণ আমি যেহেতু রোজ এই বাসনটা ব্যবহার করি, সকাল বিকেল ব্যবহার করি অলমোস্ট। কিন্তু তোমরা যদি মনে করো যে না এটা আমি রোজ ব্যবহার করি না, যেমন আমার ধোসার যে প্যানটা সেটা দেখাচ্ছি, এটা যেমন আমি রোজ ব্যবহার করি না, আমি এটা তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করি। এই প্যানের ক্ষেত্রে আমি যেটা করি, আচ্ছা আমি ওটাতে করে দেখাচ্ছি তাহলে তোমাদের মনে থাকবে, কারণ সোনার থেকে দেখলে আমাদের জিনিস বেশি মনে থাকে। আমি এই প্যানটাকে গরম করে নেব। প্যানটা যখন গরম হয়ে যাবে এরকম 1-2 ড্রপ তেল দিয়ে একটা পরিষ্কার কিচেন টাওয়াল, যদিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, বলবে এটা কি করে সামনে তুমি পরিষ্কার বলছো। এই টাওয়ালটা আমি শুধুমাত্র ইউজ করি এই প্যানটাকে পরিষ্কার করার জন্য। তাই এই যে কালো কালো দাগগুলো দেখছো এগুলো কিন্তু এই প্যানেরই দাগ। এই টাওয়ালটা ডেডিকেট করা রয়েছে কাস্ট আয়রনের প্যান ক্লিন করার জন্য।
জিনিস নেবে, নাহলে কিন্তু হাতে বহুবার আমার হয়েছে ভুল করে পাতলা ধরতে গেছি, ছ্যাঁকা লেগেছে। আমি যেটা করি, এই টাওয়ালটাকে তোমার গরম জলে সাবান দিয়ে ধুয়ে নিই। একই জিনিস করতে হবে উল্টো দিকেও। প্রসেসটা করার পরে যেটা হয়, গ্যাসটা বন্ধ করে দিয়ে, এটা গরম হয়ে গেছে। কখনো জং ধরবে না। এটাকে এই অবস্থাতে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। আর ঠিক এই কারণেই, মানে যাতে জং না ধরে, সেই কারণেই কাস্ট আয়রনের বাসনপত্র ডিশওয়াশার না ধোয়াই ভালো। এক একজনের বাড়িতে এক একটা রুটিন। আমি যেমন মূলত বাড়িতে যদি লোকজন না আসে বা খুব যদি বেশি বাসন না পড়ে, তাহলে আমি ডিশওয়াশার রাতে চালিয়ে ঘুমিয়ে পড়ি, এবং আমার ডিশওয়াশার যখন ওর কাজ শেষ হয়ে যায় বন্ধ করে ও ঘুমিয়ে পড়ে। যদিও এক একটা ডিশওয়াশার এক এক রকম, কিন্তু কোনো কোনো ডিশওয়াশারে যেটা হয় যে জল শুকোতে বা ঝরতে টাইম লাগে। সেই সময়টা কিন্তু যথেষ্ট তোমার কাস্ট আয়রনের বাসনকে নষ্ট করার জন্য। কাস্ট আয়রনের বাসন মেনটেন করা কিন্তু খুব একটা পরিশ্রম সাপেক্ষ বা সময় টাইম কনজিউমিং নয়। হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে একটু মাইন্ডফুল হতে হবে। অ্যানাদার রিজন টু ডু মাইন্ডফুল হোম কুকিং। আর সাংসারিক জীবন শুরু করার অনেক পরে এই অভ্যেসটাকে আমি রপ্ত করতে পেরেছি, এবং আমি বলতে পারি যে আমার এই অভ্যেসটা আমাকে মেন্টালি অনেক শান্তি দেয় বা পিসফুল থাকে। আর সেটা হচ্ছে, যতবার আমি কিচেনে এসে মিল প্রেপ করি, আমি সাথে সাথে কিচেন পরিষ্কার করি। মানে আমি পুরো কমপ্লিট করি, যে পরিষ্কার কিচেন থেকে যদি কাজ শুরু করি তাহলে সেখানে এন্ড করি। যেমন এই খাবারগুলো, ভাতটা এখনও গরম রয়েছে, তরকারিটা এখনও গরম রয়েছে, তো আমি এগুলোকে এমনি এখানে রেখে দিয়েছি, কিন্তু আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি। তো চলো, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। কাল রাতে আমি শুয়েছি অনেক রাত করে, আমার বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা আমি একটু ন্যাপ নিই এবং তারপরে যাব লাইব্রেরি। কি আপডেট লকডাউনের? এই আজকে রাত্রিবেলা থেকে আবার স্টেজ 3 লকডাউন শুরু। মানে হচ্ছে সবাই বাড়িতেই থাকবে, অনলি ফুড বা ওয়ার্ক রিলেটেড নেসেসিটি যেগুলো, সেগুলোর জন্য বাইরে বেরোতে পারবে। অন্য যে অ্যালাইড সার্ভিসগুলো ওপেন ছিল, যেমন মানে ক্যাফে, জিম, এগুলো সমস্ত আবার বন্ধ। তো ব্যাক টু 1 মান্থ আর্লিয়ার। 1 মাসের মুক্তি ছিল। আচ্ছা, তার মানে ওই আগের মতো হবে যে মানে আমরা তিনজন একসাথে বেরোতে পারবো না, লাইক হয় তুমি মিঠিকে নিয়ে বেরোবে, নয় আমি। সেই নিয়ে সেরকমভাবে কোনো ক্ল্যারিটি দেয়নি, তবে ওই এখন স্ট্রিক্ট বলে দিয়েছে যে নিজে প্রাইমারি হোমেই থাকতে হবে। মানে ছোটখাটো যে আমরা প্রাইভেট প্ল্যান করছিলাম সেগুলো একদম নয়। আচ্ছা। সো অনলি তোমার খাবার কিনতে বাইরে যেতে পারো, বা মেডিসিন বা হেলথ ডক্টর দেখাতে বাইরে যেতে পারো, তাছাড়া তুমি বাড়িতেই থাকবে। তোর তো স্কুল 1 সপ্তাহ আরো ছুটি বাড়িয়ে দিয়েছে, জানিস তো? তারপরে হোম স্কুল চলবে। হ্যাপি? I don't feel happy about homeschooling. Why you don't feel happy about homeschooling? Because the routine is totally different and I have to like rush a lot. Routine is totally different and you have to rush a lot. মা বাবা খালি বলে পড় পড় পড়, এক্স্যাক্টলি। তো কেউ বলবে না। মিঠি স্কুলে টাস্ক দিলে তো ধরো বলেছে 40 মিনিটসে করতে পারলে ভালো, না হলে কোনো ব্যাপার না। কিন্তু এখানে তো আমরা অনেক ব্যাপার না, মানে তোকে 40 মিনিটস কি 35 মিনিটসে করতে হবে। আফটার আমরা দেশি মা বাবা, তাই না? মেয়েটির বেচারির অজি মেয়ের দেশি মা বাবা হয়ে গেছিস, অজি মেয়ের দেশি মা বাবা, তাই না? অজি মেয়ে নস তাহলে? Indian Australian. ও ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান। ও কিন্তু শুধু ইন্ডিয়ানও নয়, শুধু অস্ট্রেলিয়ানও নয়। গাছটার সব পাতা ঝরে গেছে শীতে, দেখো এই একটাই পাতা রয়েছে। ওই একটা পাতায় কিন্তু হচ্ছে হোপ, তাতে আবার পাতা আসবে, তাই না? বই কালেক্ট করতে গিয়েছিল, কটা বইয়ের লিস্ট দিয়েছিলে? আমরা কালকেই জানতে পারলাম যে আগামী 6 সপ্তাহের জন্য সব বন্ধ, তাই ভাবলাম যে বেশ কয়েকটা বই মিঠির জন্য তুলি। তোমার যে বইটা অলরেডি রিকোয়েস্ট করেছিলাম সেটা পেয়ে গেছি। মিঠি 10-12টা করেছিলাম,
কিন্তু একটাই পাওয়া গেছে। সেই একটা বই হচ্ছে ও, যে আমার লাইব্রেরিতে আসা যাবে। তো এখন আমরা ফিরছি বাড়ি। তো এখানে এই ব্লগটা শেষ করব। আশা করছি ব্লগটা ভালো লেগেছে এবং আমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে তোমাদের ভালো লেগেছে। তো অ্যাজ অলওয়েজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডিজ লাইফ। সকালে খুব ভালো থেকো। বাই। বাই।